গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে জানো তো, আজকে তো দোল, তাই আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি আর আমি রেডি হয়ে গেছি। এবার করব রান্না বান্না। কিন্তু তার আগে দেখো, আমাদের এখানে আমাদের পাড়ায় যতগুলো বাচ্চা ছেলে মেয়ে আছে তারা সবাই চলে এসছে নাকি আমাকে রং মাখাবে বলে। কারণ সকালবেলা তো কাউকে রং মাখাতে যেতে তারা সবাই বকাবকি করছে, কিন্তু আমি যেহেতু ওদেরকে বকতে পারি না, তাই সবাই চলে এসেছে আমাকে রং মাখাবে বলে। কিন্তু আমি বলছি, দেখো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমরা আমাকে যত খুশি রং দিও আবির দিও, আমি সব মাখবো। কিন্তু এখন যেহেতু রান্না করব, তো রান্না করার এবার যদি চান করার আগে দিত তাহলে আমি স্নান করে নিতাম, কিন্তু এখন তো স্নান করা হয়ে গেছে, তাই রান্না করতে গেলে রান্নার মধ্যে আবিরগুলো সব পড়বে। তার জন্য আমি বলছি এখন দিও না প্লিজ, এখন চলে যাও, পরে তোমরা পরে দিও আমাকে আবির। তার জন্য দেখো ওরা নিজেরাই খেলা করছে কেমন, আর দেখেছো মারামারি করে দুজনরা সব খেলা করছে। আর হ্যাঁ, বাড়িতে যেহেতু লোকজন আছে তাই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। তাই সকালবেলা আগে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলু ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে ভাজছি বেগনি। চলো, বেগনি ভাজছি আর একদিকে ভাজছি আলু ভাজা। তো এগুলো ভেজে তারপর সবাইকে আগে মুড়ি খেতে দিয়ে দেবো, নয়তো খাওয়া দাওয়া না কমপ্লিট করলে দুপুরের রান্নাবান্না তো আমি শুরুই করতে পারছি না। কারণ সকালের খাওয়া দাওয়াটা না কমপ্লিট হলে দুপুরের রান্নাটা না ইচ্ছাই হচ্ছে না করতে। তাই আগে ভাবছি সবাইকে আগে সকালের খাবারটা খাইয়ে দিই, তারপর আমি দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট করব। আর দেখো আলু ভাজাটা হয়েই এসেছে প্রায়, আর বেশিক্ষণ ওটাকে রাখবো না, এবার নামিয়ে নেব। আর এখানে বেগনিগুলো ভাজতে একটু দেরি হচ্ছে, কারণ অল্প অল্প করে ভাজছি, কারণ যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম না, তার জন্য অল্প অল্প তাই ভাজছিলাম। চলো, বেগনিগুলো আমি তাড়াতাড়ি ঝটপট করে ভেজে নিই, তারপর সবাইকে তো আবার মুড়ি খেতেও দিতে হবে, কারণ বেলা তো হতেই যাচ্ছে অনেকটা। আর আমার বর জানো এখনও ঘুম থেকে ওঠেনি, ও যে কখন উঠবে জানি না। কালকে যে রাত জাগা আছে তার জন্য ওকে ডাকলাম, ও বলছে এখন উঠবো না। আর এদিকে আমার ননদ আর আমার ননদের বর দুজনে দেখো জল নিয়ে মারামারি করছে, মানে এ ওর গায়ে জল দিচ্ছে, ওর গায়ে জল দিচ্ছে। তাই আমি ওদের দুজনকেই বকাবকি করছি। আমি বলছি, দেখো জল দিয়ে কী করছো তোমরা দুজনে, দেখেছো? সে এখনও সে বাচ্চার মতো ওরা খেলা করছে। তো ওদেরকে একটু বকলাম, আর দেখো বকলেও শুনছে না, এমন হয়ে গেছে দুজনের বদমাইশ। তারপর সবাইকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। দেখো ওদিকে দাদু, আমাদের সায়ন, সোনালি, দাদা ভাই আর দাদা ভাইয়ের মেয়ে সবাইকে দিয়ে দিয়েছি। কিন্তু ওই যে আমার বর এখনও ওঠেনি ঘুম থেকে। মহারাজা কখন উঠবে জানি না, উঠবে তারপর ওকে চা দেব, চা দেওয়ার পর তারপর আবার মুড়ি খাবে। তো ও যা করে করুক, ওকে নিয়ে আমার টেনশান নেই, কারণ বাড়িতে আরও তো সবাই আসছে, তাদের নিয়েই টেনশান। আর ওদিকে জানো তো, ওদের মুড়িটা খেতে দিয়ে আমি এদিকে রান্নাটা প্রায় এগিয়ে নিয়েছিলাম। দেখো এদিকে হয়ে গেছে ডাল, আর এদিকে পুঁই শাকের তরকারি করেছি। আর দাদাভাই একটু মাংস নিয়ে এসেছিলো, বললো আমাকে একটু মাংস রান্না করে দাও, তাই দাদাভাইকে একটু মাংস রান্না করে দিয়েছি। আর এদিকে মাছ ভাজছি, মাছ কিছুর ভাজা হয়েছে আর দেখো কিছু কাঁচা আছে, এগুলোও ভাজবো। তো আগে মাছটা ভেজে নিই, কারণ মাছ ভাজতে তো অনেকটা সময় লাগে। আর এখানে দেখো একটু মাংস আছে, তো এই মাংসটা আমার ননদ বললো যে বৌদি মাংসর একটুখানি রেখে দাও, দিয়ে এটা একটু না নুন হলুদ দিয়ে একটু ভেজে দেবে। তো মাংসর ভেজে খেতে তো ভালোই লাগে, তার জন্য বললো একটু ভেজে দেবে। মাংস এমনি ঝোল তারপরে মাংস রান্না খেয়ে খেয়ে না ভালো লাগছে না। আর এদিকে তো মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর দেখেছো আমার অবস্থা, মানে গরমে এত গরম, প্রায় 11:30 বাজতে চললো, এখনও সেই কোন সকালে রান্নাঘরে ঢুকেছি জানো তো, এখনও রান্না শেষ হচ্ছে না। আর যেহেতু একা হাতে সব করছি তাই একটু বেশি সময় লাগছে। আর এত গরম, আমি তো পুরো এত ঘেমে গেছি, মনে হচ্ছে এখনই হয়তো পুরো চান করে যাবো, এরকম অবস্থা। তো ওদিকে মাছটা ঝাল করে নিচ্ছি, সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর ওদিকে রান্না তো কিছুটা কমপ্লিট হয়েই গেছে দেখলে। আর দেখো এখানে মাংসর মধ্যে সব মশলা মিশিয়ে নিয়েছি, দিয়ে মশলাগুলো এখন মাখিয়ে নিচ্ছি। দিয়ে এগুলো মাখিয়ে নিয়ে এগুলো মাংসগুলো ভেজে নেব, কারণ যেহেতু ননদের আবদার পূরণ তো করতেই হবে। শুধু ননদের নয়, করছি যখন সবাই খাবে, জানি না কে খাবে, আবার কেউ বলবে হয়তো খাবো না। তো চলো এগুলো ভেজে নিই। তারপর দেখো গেলাম একটু দিদিভাইদের বাড়িতে, গিয়ে দেখছি ওরা এখনও পর্যন্ত স্নান হয়ে গেছে তবুও আবির নিয়ে খেলা করছে। আর দেখো আমাকে দেবে বলে এরা পাগল হয়ে যাচ্ছে। আর তারপরে আমার দেওর চলে এসছে 12টার সময় মুখ ধুতে।
তাই আমি একটু বদমাইশি করে ওর গায়ে আবির দিয়ে দিচ্ছি। আরও দেখো আমি যাই আবির দিচ্ছি আর ও ঝেড়ে দিচ্ছে। আমি বলছি এখন মুখ ধুচ্ছো, এখন উঠেছো ঘুম থেকে, তার জন্য ওকে একটু রাগাচ্ছি। আর দেখো রেগেও যাচ্ছে, বলছে সকালবেলা আমাকে আবির দিয়ে দিলে, এরকম বলছে। তারপর দেখো আমার বর এসছে। আমার বর দেখেছো বাজার গেছিলো, ওর জামাতে ওর গায়ে পুরো আবিরে ভর্তি। দেখো বাজারে গেছিলো কি অবস্থা, আর আমিও আমার আবিরের হাতটা ওর গায়ে মুছে দিলাম। তো আমার বর আমাকে বলছে আমাকে কি খেতে দেবে না, আমি কি খাবো না? আমি বলছি তোমাকে তো কখন থেকে বলছি ওঠো, তুমি উঠছো না, তাহলে কি করে খেতে দেবো? তো দেখো আর আজকে জানো তো আমার দিদির স্বাদও ছিল, কিন্তু যেতে পারিনি বাড়িতে, সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তো আমার বাপি দেখো আমার দিদিকে খাইয়ে দিচ্ছে। আর তারপরে দুপুরবেলা আমার দিদিকে আমি ভিডিও কল করেছিলাম, তো ওর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, কিন্তু জানো তো সত্যি না আমি নিজের সামনে আসতে পারছিলাম না, এতটা খারাপ লাগছিল না। সবাই গেছে, সবাই দেখো এটা আমার ঠাম্মা আমাকে জিজ্ঞেস করছে, বলছে আসবি না? আমি বলছি না গো যাবো না, বাড়িতে এত লোকজন কী করে যাব। আমার দিদি না পুরো কাঁদো কাঁদো হয়ে গেছে, বলছে আয় আয় একবার আয়, এক্ষুনি চলে যাবে, এরকম বলছে। তো আমি বলছি যে না রে, আজকে তো আর যাওয়া হবে না, বাড়িতে এত লোকজন, তো আজকে আর যেতে পারবো না। আমার দিদি বলছে আমার কত ইচ্ছা ছিল তুই আসবি। আমি বলছি হ্যাঁ ইচ্ছা তো আমারও ছিল যে তোর সাথে, আমি এত সবাইকে সাজাই তো তোর সাথে তোকে সাজাবো, কিন্তু ইচ্ছাটা আমার আর পূরণ হলো না। আর দেখো ওইদিকে আমার দিদির মেয়ে আমার পিসি দেখেছো আমার মুখটা পুরো না, সত্যি খুব কষ্ট হচ্ছিলো। তাই আমি না আমার ভিডিওটা অফ করে দিলাম, কারণ আমি যদি কাঁদি না আমার দিদিরা হয়তো কষ্ট পাবে আর ওর বাচ্চাটারও কষ্ট হবে। তার জন্য আমার পিসি ভিডিও কল করেছে, আমার পিসিও আমাকে কাঁদতে লেগে গেছে, বলছে আমি যাবো তোকে দেখছি। তো আমি বলছি না এখন আর আসতে হবে না, আমি যাবো তো কটা দিন পর। তাই আমার পিসিকে আমি আসতে বারণ করছি বলে দেখো কেমন কাঁদছে, দেখেছো। আর সত্যি জানো তো আজকে প্রচুর কষ্ট হচ্ছিলো, কারণ যতই হোক বাড়িতে একটা অনুষ্ঠান আর আমি যেতে পারলাম না। আর আমার বাবাকে দেখো, বাবাকে দেখে তো আরও কষ্ট হচ্ছিলো। আমার বাপি আমাকে বলছে একবারও আসতে পারলি না তুই। আর দেখো বলতে বলতে না বেচারি কেঁদে ফেলেছে, তাই আমার আরও খারাপ লাগছিলো, আমি আর মানে কথাই বলতে পারছিলাম না, তাই ভিডিও কলটা কেটে দিলাম। আর তারপরে এই ভিডিওটাও আমার বোন আমাকে করে পাঠিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার দিদিকে সবাই আশীর্বাদ করো, ওর যেন সুস্থভাবে বাচ্চা হয়ে যায়। আর তারপর দেখো পঞ্চু, মানে ওর নাম পঞ্চু, ওকে পঞ্চু বলে আমরা এমনি আদর ভাগ করে ডাকি। তো এসেছিলো ভালো করে প্লেটে অনেক আবির সাজিয়ে নিয়ে এসেছিলো, নাকি বৌদিকে রং মাখায় বলে, মানে আমাকে। কিন্তু আমি তো ভাত বাড়তে গেছিলাম, তাই আমার বড় দাদাভাই দুজন মিলে ওকেই পুরো আবিরটা দেখো সব মাখিয়ে দিয়েছে। আর বেচারির কি অবস্থা দেখো, বেচারি শখ করে বৌদিকে রং মাখাবে বলে এলো, আর ওকেই সবাই রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। ও বলছে দাঁড়াও দাঁড়াও আমারও পালা আসবে। দেখো দাদাভাই দেখেছো আগে আমাকে দিয়ে পুরো ভূত করে দিয়েছে, তাই আমার দিকে আর ক্যামেরাটা ঘোরাতে পারছিল না, পুরো ফোনেতে, তারপরে চোখে মুখে পুরো আবিরে ভর্তি হয়ে গেছে। তার দেখো তারপরে পঞ্চাকেও ভর্তি করে দিচ্ছে আবিরে। তাই আমি দাদাভাইকে বলছি তুমি কেন এরকম আবির দিলে বলো, আমার তো স্নান হয়ে গেছে। আর দেখো সায়নকে দেখেছো পুরো মনে হচ্ছে, দেখো আমাকেও পুরো ভর্তি করে দিয়েছে, এত আবির দিয়েছে, এত আবির দিয়েছে কি বলবো, পুরো এক প্যাকেট আবির না মাথার মধ্যে সব ঢেলে দিয়েছে। আর দেখো এরা তো পুরো মারামারি লেগে গেছে। আর সায়ন দেখো শেষে আমার পিছনে দৌড়তে লেগে গেছে, মানে সবাই কি আমার পেছনেই লেগেছে নাকি বুঝতে পারছি না, জানো তো সবাই যে পারছে আমাকেই রং মাখাচ্ছে, বলছে দাঁড়াও এখনও তো শেষ হয়নি, এখনও অনেক রং বাকি। আর দেখোছো আমার অবস্থা, মাথার চুল কাপড় ব্লাউজ সব হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে না আমার গায়ে হলুদ হয়েছে, এরকম অবস্থা। আর দেখো একে দেখেছো পুরো একটা মনে হচ্ছে গোভূত, পুরো দেখো বাড়িটা কি অবস্থা দিদিভাইদের বাড়িতে। আর আমার বরকে দেখো কি অবস্থা, আমি বলছি তাকাও দেখো কেমন লাগছে তোমাকে। আর মাথাটা দেখেছো কত সুন্দর না লাগছে, এর মধ্যে যে কত আবির আছে তার ঠিক নেই। হ্যাঁ কিন্তু আমার মাথাতেও আছে, কিন্তু এটা দেখো দেখো আমি তাই হাত দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি, বলছি দেখো তোমার মাথায় কত আবির, দেখো আমার হাতটাও পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে দাদাভাইকে দেখো মানে কি করবে কিছু ভেবে পাচ্ছে না, জানো তো রং মাখাতে মাখাতে সবাই পাগল হয়ে গেছে। আর এদিকে দেখো সবাই আলা পড়ে বসে গেছে, কারণ আমার দিদিভাই আমার সবাইকে দৌড়ে দৌড়ে গিয়ে রং মাখাচ্ছে, যত ছুটে যাচ্ছে সে তত ছুটে গিয়ে রং মাখাচ্ছে আবির মাখাচ্ছে। এদিকে দেখো আমার বর এদিকে ক্যামেরা করেই যাচ্ছে, আর কি অবস্থা নিজে তো বুঝতে পারছে না। এদিকে আমার ননদকে দেখো পুরো মনে হচ্ছে পাগল, দেখো কি অবস্থা, মুখ দিয়ে পুরো ভর্তি, পুরো একটুও মনে হচ্ছে ফাঁকা নেই এমন অবস্থা। দেখো বলছে আমাকে পুরো চকলেটের মতো লাগছে। আর আমার বরের মুখটা একটু ফাঁকা ফাঁকা ছিল, তাই আমি আমার বরকে রং দিয়ে পুরো লাল করে দিয়েছি। আর তারপর আমার দাদাভাইয়ের ছেলে আমাকে বলছে দাঁড়াও কাকিমা আমি তোমাকে রং দিচ্ছি, তাই জন্য আমি ওকেও রং মাখিয়ে দিয়েছি। মানে সবাইকার চান হয়ে গেছিলো, তবু আমাকে স্নান করতে হবে আর ওরা স্নান করবে না, এটা তো হয় না।
তারপর আমার দিদিভাই আসছে মুখটা ধুয়ে, ওকে যতবারই যে রং দিচ্ছে সবাই মুখ ধুয়ে নিচ্ছে, তাই আমি আবার ওর মুখে রং দিয়ে দিলাম। আমি বলছি তুমি কেন বারবার মুখ ধুচ্ছ, তাই তোমাকে আবার রং দিলাম। আর এদিকে দেখো সবাই আলা পড়ে গেছে, তাই বসে আছে। দেখো আমার বর, দাদা ভাই, ওইদিকে দিদি ভাইয়ের, এদিকে পঞ্চু, সবাই বসে আছে। তা আমি বলছি দেখো সবাই আলা পড়ে গেলে, বলছে হ্যাঁ। আর আমার মাথার অবস্থা দেখো, এত আবির দিয়েছে যে আমি ভাবছি যে আমার মাথা থেকে এগুলো বেরোবে কী করে, এত আবির। আর এখন কটা বাজছে জানো, বাজছে 4টের সময় এরকম আবির দিলে আবার মাথা স্নান করতে হয় জানো। এই ঠান্ডার মধ্যে তাহলে ঠান্ডা লেগে যাবে না বলো? এখনও যেহেতু অতটা ঠান্ডা নেই, কিন্তু তবুও এই বিকেলবেলা অবেলায় স্নান করলে তো ঠান্ডা লাগবেই, তাই না? আর আমার বরকে দেখো, ও মনে হচ্ছে কী যেন খেলা পেয়ে গেছে, দেখো বুঝতেই পারছে না নাকি কী জানি যে ওর মুখে এত রং লেগে আছে। ও ভাবছে হয়তো ওকে কত সুন্দরই না লাগছে, কত হ্যান্ডসাম লাগছে, কিন্তু যে ভূতের মতো লাগছে ও সেটা বুঝতেই পারছে না। তাই সেই ক্যামেরাটা বারবার অন করেই বসে আছে। আর এদিকে দেখো সব কটাকে ভূত লাগছে, আমার ননদ, আমাদের দাদা ভাইয়ের মেয়ে, আমার পুরো অবস্থা পুরো খারাপ দেখো। তারপর দেখো এদিকে আমাদের দিদিভাই, তারপর দাদুকেও ছাড়িনি, আমার দিদিভাইকে বলছে একটু তাকাও, তাই ও আর ক্যামেরার সামনে আসছে না। দেখো এখান থেকে আমাকে বলছে তুই ক্যামেরা করিস না আমাকে, তা আমি বলছি না তোমাকেই ক্যামেরা করবো। দিদিভাইকেও জ্বালাই আমি খুবই, জানো তো, খুব জ্বালাতে ভালো লাগে ওকে, তাই একটু রাগ করেছিল আমার উপর, রং দিচ্ছি বারবার, তার জন্য। আমি বলছি আমাকে সবাই দিচ্ছে, তাহলে আমি তোমাকেই বা কেন দেবো না? আর জানো তো আমাদের সায়ন ওর দাঁতেতে সইতে রং লাগিয়ে দিয়েছে, বলছে দাঁতটাও তোমার লাল করে দেবো, এরকম করে দিয়েছে। আর মুখটা দেখো পুরো লাল। তারপর দেখো এখানে পুকুর ঘাটে চলে এসছে নাকি রং ধোবে বলে, তো দিদিভাইকে তো রং তো ধুতেই দিচ্ছি না, বিশেষ করে আমিই ধুতে দিচ্ছি না, কারণ আমাকে সবাই মিলে এত রং দিয়েছে, তাহলে আমিই বা কেন দেবো না বলো তো? সায়ন তার জন্য দিদিভাইয়ের হাতগুলো ধরেছে, আর আমি মুখটা ভালো করে মাখিয়ে দিচ্ছি রংটা। তারপরে সবাই দেখো, সবাই দেখছে পুকুর ঘাটে। আর তারপরে কি করেছে না সায়ন, দেখো গাছে উঠে পড়েছে নাকি রঙের ভয়ে, এত রং দিয়েছে সবাই, তাই রঙের ভয়েতেও গাছে উঠে পড়েছে। তাই আমার বর বলছে গাছে একটা বাঁদর উঠেছে, এত বড় হয়ে গেছে তবুও গাছে উঠে রঙের ভয়ে গাছে উঠে পড়েছে, এটা কি ভাবা যায়? আর দেখো এখানে মানে কেউ বাকি নেই, সবাইকেই রং দিয়ে দিয়েছে। আর সবাইকার স্নান হয়ে গেছে, কিন্তু আমাকে যেহেতু স্নান করতে হবে বলে সবাইকে রং দিয়ে দিয়েছি। আর দেখো তারপর স্নান হয়ে গেছে, স্নান করার পর চলে এসেছি, কিন্তু দেখেছো মুখ থেকে এখনও লাল রং ওঠেনি। আর হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে আছে হাতটা, আর মুখ থেকেও পুরো রং ওঠেনি, কিছু কিছু উঠেছে এখনও আছে। আর দেখো অবেলায় স্নান করেছি, প্রায় সন্ধে হতেই চললো, স্নান করতে করতেই সন্ধে হতে চললো, তাহলে ভাবো। কিন্তু হ্যাঁ একটু অবশ্য রাগ আছে কার উপর যেন, আমার দুটো দেওরের উপর। ওরা আসার কথা ছিল সকালেই, এখনও পর্যন্ত আসেনি, তাই ভাবছি একবার আসুক, তারপর ওদের বাড়িতে তো আর ঢুকতেই দেবো না। তো আমার মুখটা না এত জ্বলছিল, জানি না কেন, এই রংটা দিয়ে কি জানি না, তবে খুব জ্বলছিল। দেখো তারপরে দিদিভাই, মা, তারপর আমাদের সোনারি সবাই এখানে বসেছিল বলে আমিও একটু ক্যামেরা নিয়ে ওদের সামনে বসে আছি। আমার দিদিভাইকে বলছি তুমি কি দেখাচ্ছ নাকি যে তোমার ওইটুকুনি চুল আছে বলে, যে দেখো আমার কত চুলটা কত সুন্দর, এরকম দেখাচ্ছ? বলছে হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখ তোর তো এরকম চুল নেই, তাই জন্য এরকম বলছে। দিয়ে আমি বলছি যে তো আমার এরকম চুল নেই বলে তুমি আমাকে দেখাচ্ছ যে দেখ আমার এরকম চুল নেই, তার জন্য তুমি আমাকে এরকম দেখাচ্ছ? বলছে হ্যাঁ তোকে আমি জ্বালাচ্ছি, দেখো কেমন করছে, দেখেছো, পাগল হয়ে গেছে। আর দেখো বলতে বলতে চলে এসছে, ভেবেছিলাম বাড়িতে ঢুকতে দেবো না, কিন্তু কি করবো বলো, যেহেতু দেওর হয় আর কি রাগ করে থাকতে পারি। দেখো এ হচ্ছে সমিত, এ হচ্ছে কি বলবো তোমাদের, ইনস্টাগ্রামের একজন হিরো, ইনস্টাগ্রাম স্টার, তবুও দেখেছো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। ইনস্টাগ্রামে এত ফেমাস তবুও ক্যামেরার সামনে আসবে না। আর দেখো এটা হচ্ছে আমার আরেকটা দেওর অমিত। আর এদের একটাই প্রবলেম, এরা কেউ মুখ দেখাবে না। হ্যালো গাইস, আমি অমিত। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।